নমস্কার দর্শক বন্ধুরা, সত্যম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। যেমনটা কথা ছিল, আপনারা জানেন গতকাল যা ঘটনা ঘটে তারপর আমরা একটি পোস্ট করি এবং আপনাদেরকে বলি যে আজ আমাদের সাথে ট্যারো কার্ড রিডার এবং নিউমেরোলজিস্ট সংখ্যাতত্ত্ববিদ জয়শ্রী ম্যাডাম আজকে আছেন আমাদের সাথে। নমস্কার, সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। গতকাল যা ঘটনা ঘটে আমরা আশা করি সারা ভারত কেন সারা পৃথিবী জুড়ে মানুষের কোথাও একটা বেদনা এবং চেতনা দুটোতেই দাগ কেটেছে। এই ঘটনার সাথে কোথাও একটা অলৌকিকতাও যেন উকি মারছে। সেই জায়গা থেকে এই জন্য বলছি আমরা, কারণ আপনারা জানেন যে গতকাল যে দুর্ঘটনা ঘটে, এয়ার ইন্ডিয়া 171 বোয়িং বিমান ওড়ার সাথে সাথে যে মুহূর্তে ভেঙে পড়ে, তারপর স্বভাবতই কেউই ভেবে উঠতে পারেনি যে এই দুর্ঘটনা থেকেও কেউ বেঁচে উঠতে পারে। কিন্তু কথায় বলে না, রাখে হরি মারে কে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন সেই রমেশ বিশ্বাস কুমার, ওনার 11A সিট নাম্বার, তার টিকিট আমরা তুলে ধরলাম আমাদের দর্শকদের সামনে। কারণ সত্যি কি এই 11 নম্বরের মধ্যে কিছু লুকিয়ে আছে? আমার সরাসরি প্রশ্ন জয়শ্রীকে, সংখ্যা তত্ত্ব অনুযায়ী 11 সংখ্যার বিশেষ কোনো তাৎপর্য আছে? একে কোনো মাস্টার নাম্বার বলা হয় কি? কি মনে করছেন? যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের জানান। হ্যাঁ, নিশ্চয়। দেখুন, প্রথমত 11 নাম্বারটা শুধুই মাস্টার নাম্বার বলবো না। 11 নাম্বার ইজ এ মিরাকেল নাম্বার। অনেকে আবার 11 নাম্বারকে অ্যাঞ্জেলিক নাম্বারও বলে থাকে। নিউমারোলজির কথা যদি আমি বলি, তাহলে নিউমারোলজিতে 11 নাম্বারের একটি বিশেষ জায়গা ডেফিনেটলি আছে। আমরা এটাকে স্পিরিচুয়াল নাম্বার বলে থাকি। 11কে যদিও আমরা যদি অ্যাড করি তার নাম্বার 2 আসছে, কিন্তু 11 ইটসেলফ একটা স্পিরিচুয়াল নাম্বার এবং ইটস আ মিরাকেল নাম্বার। এবং এই কারণে মিরাকেল নাম্বার তো সেটা বটে, যেটা কালকে আমরা দেখেছি যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, পুরো বিশ্ব যেখানে স্পিচলেস হয়ে গেছে এরকম একটি ঘটনার সঙ্গে সঙ্গে। কিন্তু সেই দুর্ঘটনার সাথে সাথে যে আরেকটি মিরাকেলও ঘটেছে, এবং তার সাথে সাথেও কিন্তু আমরা সবাই অবাক হয়ে গেছি, যেখানে 242 জন এবং এই ফ্লাইটটি যেখানে ভেঙে পড়ে, যে সিভিল হসপিটাল, হ্যাঁ, যে হোস্টেলের ওপর ভেঙে পড়ে, সেখানে যারা উপস্থিত ছিল তারাও, তাদেরকেও মৃত বলে ডিক্লেয়ার করা হয়। প্রাথমিকভাবে আমরা দেখতে পাই যে 242 জনকেই ডিক্লেয়ার করা হয় যে মৃত, কেউই বেঁচে নেই। কিন্তু অল অফ সাডেন এক অলৌকিকভাবে একজন ব্যক্তি ওই দুর্ঘটনার স্থল থেকে হেঁটে হেঁটে বেরিয়ে আসে। পরবর্তীকালে তার সিট নাম্বারটি আমাদের সবাইকে সামনে প্রকাশ করা হয়, 11A। তো আমি যখন এই নাম্বারটা দেখি, প্রথমত ভীষণভাবে একটা তো আশার আলো জাগে যে একজন ব্যক্তি অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পেরেছে। কিন্তু তার সিট নাম্বারটা দেখে আমি একটু বেশ চমকেই যাই, কারণ 11 নাম্বার নিয়ে আমরা পুরো বিশ্বেই এটাকে নিয়ে চর্চা করা হয়। 11 নাম্বার, 1111 দেখলেই অনেকেই সেটাকে ম্যানিফেস্টেশন নাম্বার বলে অনেকে ম্যানিফেস্টেশন করতে শুরু করে। 11 নাম্বার পেছনে সত্যি অনেক তাৎপর্য আছে এবং অবশ্যই এটি মিরাকেল নাম্বার। এবারে হয়তো এটা বলা যেতে পারে যে এই কি অ্যাকচুয়ালি, দেখুন, আমরা কেউ বলতে পারবো না যে এক্স্যাক্টলি 11 নাম্বারটার ভেতরে কি জিনিস ঢুকিয়ে আছে, কারণ এটা আমরা ভীষণভাবে 11 নাম্বারটাকে মানি। এবং এরকম অনেক ইনসিডেন্ট আমরা দেখতে পেয়েছি, পাস্টেও দেখেছি এবং হয়তো ফিউচারেও দেখতে পাবো। 11কে জড়িয়ে এরকম অনেক ইনসিডেন্ট আছে, যেগুলো আমরা আস্তে আস্তে এখানে কথা বলবো। একদম একদম যেমনটা আপনি বলছিলেন, মানে আমার এর সাথেই আর একটা প্রশ্ন আপনাকে করতেই হয়। সেটা হচ্ছে, এই যে যাত্রী যিনি কালকে সোল সার্ভাইভার হলেন পুরো ব্যাপারটার মধ্যে, একটা বিপর্যয়ের মধ্যে, তার জন্ম তারিখ বা তার নামের অক্ষর,
তার সাথে 11A এই সিট নাম্বারটির কোনো মিল, কোনো যোগসূত্র, কোনো কারণ, যে কারণটা আপনি খুঁজে পেয়েছেন, এরকম কিছু মনে হচ্ছে? দেখুন, যে ব্যক্তি সার্ভাইভ করেছে রমেশ কুমার বিশ্বাস, আমি রমেশ কুমার বিশ্বাসের ডেট অফ বার্থ আমার কাছে এই মুহূর্তে নেই, চেষ্টা করবো ভবিষ্যতে যদি তার ডেট অফ বার্থ আমি জানতে পারি। বাট হয়তো আমি বলতে পারি এই মুহূর্তে যে বিশ্বের ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পার্সন যে 11 নম্বর সিটে বসেছিল। হয়তো রমেশ কুমার বিশ্বাসের জায়গায় অন্য কেউ বসলে সেটা সার্ভাইভ করতো কি করতো না সেটাও একটা আলোচনা সাপেক্ষ এবং তর্ক সাপেক্ষ। বাট তিনি ওই জায়গায় বসেছিলেন এবং তিনি সার্ভাইভ করেছেন, এটা কিন্তু আমাদের কাছে ভীষণ বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এতগুলো সিট তো ওখানে ছিল, তাহলে 11A কেন, এটাও আমাদেরকে বেশ ভাবাচ্ছে। এবং যেরকম এই 11A সিট নাম্বার নিয়ে আলোচনা হচ্ছে, তার সাথে ধরুন ঘটনার সময়কাল, ঘটনার 12:10 যখন ফ্লাইট করে, ফ্লাইট, কিংবা ধরুন গতকালকের ডেট মানে 12/6/2025, তার সাথে গ্রহ নক্ষত্র এই বিষয়েও কি কোনো কিছু যোগসূত্র পাওয়া যেতে পারে, মানে পাওয়া যাচ্ছে কোথাও আপনার মনে হয়? মানে এই দুর্ঘটনাকে নিয়ে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া দুভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ বলছে যে ঠাকুরই যদি সব করায়, পরম ঈশ্বর যদি সবকিছুই করায়, তাহলে এটা কার মঙ্গলের জন্য এই ঘটনা ঘটল। আর এক পক্ষ বলছে যে এই ঘটনা মনে হয় আমাদের কাছে একটা আই ওপেনার, মনুষ্যত্ব কিংবা আমরা যে সারাদিন হানাহানি, রেষারেষি, মারামারি, সম্পত্তি, বিভিন্ন কারণে যে সমস্ত কিছু নিয়ে আমরা আঁকড়ে ধরে বসে আছি, যে জীবনটা কতটা মানে ঠুনকো এবং সবকিছুই ভগবানের হাতের ওপর, সেটারও কি একটা প্রমাণ মেলে না এই ঘটনার মধ্যে দিয়ে? এবং যদি তাই হয়, তাহলে কি গ্রহ নক্ষত্র এমন কোনো পজিশন নিয়েছিল যে এতগুলো মানুষের জীবনে একসাথে বিপর্যয় নেবে আসে? কি বলবেন জয়শ্রী? হ্যাঁ, দেখো, প্রথম কথা হচ্ছে গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা এখন 2025 সালে দাঁড়িয়ে আছি। এই 2025 সালের একদম স্টার্টিং এ বা 2025 সাল আসার আগেই অ্যাজ এ ট্যারো কার্ড রিডার এবং হিলার হিসেবে আমি বলেওছিলাম এবং অনেকেই বলেছে এটা 2025 সালকে যদি আমরা টোটাল করি তো 9 নাম্বার আসে। আর 9 নাম্বার যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ, অর্থাৎ মার্সকে। মার্স একটা ফায়ারি প্ল্যানেট, অর্থাৎ কিনা যে প্ল্যানেটটাকে আমরা যদি খালি চোখেও দেখার চেষ্টা করি সেটা আমরা রেডিশ টাইপের দেখি, এবং আমরা জানি যে এটা একটা খুব তপ্ত প্ল্যানেট, খুব উত্তপ্ত প্ল্যানেট। এবং যেহেতু মার্স এই 2025-এর ভীষণভাবে এফেক্টিভ, সেহেতু 2025-এর আগেই বলে দেওয়া হয়েছিল যে এই বছরটা 2025 সালটা একটি মারাত্মক বছর। দেখুন, আপনি যদি সবাই যদি দেখি তাহলে এই বছরই কিন্তু 2025-এ কিন্তু যুদ্ধ, যেহেতু মার্সকে আমরা নিউমারোলজি হিসেবে যদি আমরা নাম্বার 1-কে কিং বলি, নাম্বার 2-কে কুইন বলি, নাম্বার 5-কে প্রিন্স বা প্রিন্সেস বলি, সেরকমই নাম্বার 9-কে আমরা কিন্তু সেনাপতি বলে থাকি। অর্থাৎ কিনা, হ্যাঁ, অর্থাৎ কিনা সেনাপতি মানে সেটা কিন্তু আর্মিকে রিপ্রেজেন্ট করে। 2025-এ কিন্তু যুদ্ধটাও আমরা দেখেছি, হ্যাঁ, যুদ্ধ আমরা দেখতে পেয়েছি। 2025-এ 2024-এ আমি জানি না, আমি এক্স্যাক্টলি 26-এ ডিসেম্বর 2024 এইটাও কিন্তু আই থিঙ্ক আহমেদাবাদে ছিল। সেখানে কিন্তু একটা রোড অ্যাক্সিডেন্ট হয় 2026-এ, যেটা অয়েল ট্যাঙ্কারের সঙ্গে একটি গাড়ির হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় 2024-এর নয়, এটা 25 তারিখ ছিল, 25শে ডিসেম্বর নয়তো 26শে ডিসেম্বর। সেই সময় থেকে কিন্তু মার্স আমাদেরকে নক করেছিল যে আমি এসে গেছি। প্রথম থেকে আমরা দেখেছি অনেক জায়গাতে আগুন, সেটা শিয়ালদার কোনো একটা শপিং মল বা একের পর এক ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা আমরা দেখতে পেয়েছি যে মার্স কিন্তু তার সে যে রয়েছে 2025-টা, সেটা কিন্তু তিনি ভালো করে বুঝিয়েও দিয়েছেন। এবং এই যে ফ্লাইট ইনসিডেন্টটা যেটা হলো, সেটাও কিন্তু একটা ব্লাস্ট হয়েছে।
হুম পুরো হুম ব্লাস্টে পুরো ফ্লাইটটাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে কি মারাত্মক লেলিহান শিখা আমরা দেখতে পেয়েছি যখন ফ্লাইটটি ব্লাস্ট করে। আর 11 তারিখে জাস্ট আমাদের পূর্ণিমা, আমাদের হয়েছিল পূর্ণিমাটি, আমাদের এখানে স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রা 11 তারিখে, 11 যে পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা, সেটা জাস্ট আবার কমপ্লিট হয়ে 12 তারিখে এই ইনসিডেন্টটা হয়। যেহেতু এটা 9, এই সালটা 9, মানে মঙ্গলের সাল, তো এটা তো অবভিয়াসলি এটা একটি সিগনিফিকেন্ট একটি ইনসিডেন্ট বলা যেতে পারে। আচ্ছা, এই এয়ার ইন্ডিয়ার যে বিমান, মানে সেই ফ্লাইট নাম্বার 171, তার যোগ সংখ্যা কিন্তু নয়। আবার আপনি যেরকম ভাবে বলছিলেন আর কি, এর সাথেও কি আমরা কোনোভাবে সংখ্যা সামঞ্জস্য কিংবা সংখ্যা তত্ত্বের বিচারে এটাও ধরে উঠতে পারি যে তার সেটাও একটা কারণ হয়ে দাঁড়াতে পারে কালকের এই ঘটনা? মানে 9 আগুন, তার সাথে বোয়িং 171, তার যুক্ত করলে 9, আপনি যেভাবে 9 নিয়ে এতক্ষণ বিশ্লেষণ করলেন আমাদের দর্শকদের কাছে, তা থেকে এই প্রশ্নটা উঠে এলো, যদি একটু সংক্ষেপে জানান। একদম নিশ্চয়ই। দেখুন, অনেক কিছু না আমরা ফেলে দিতে পারি না। অনেক সময় অনেক মানুষ সেই সব জিনিসগুলোকে বিলিভ করে না, বাট বিলিভ করার থেকেও বড় জিনিস, কিছু জিনিস আমাদেরকে চোখে আঙুল দিয়ে এই ইনসিডেন্টটা কিন্তু দেখিয়ে দিয়েছে। যেমন ধরুন 11A, 11, এবং এইকেও যদি আমরা ধরি তাহলে ইংলিশের অ্যালফাবেটিক্যালি এও কিন্তু ফার্স্টে আসে, নাম্বার 1, এটাও কিন্তু নাম্বার 1ই হচ্ছে, রাইট? তো সেখানেও একদম। কিন্তু, হ্যাঁ, সেখানেও কিন্তু 11 এবং 1। আবার 9, এটা 2025 9, এবং 171 যদি টোটাল করি সেটাও 9 আসছে। ইভেন জন বার্নার্ড, আই থিঙ্ক, হ্যাঁ বার্নেট, সরি, জন বার্নেট, যিনি এই বোয়িং কোম্পানি যারা এই ফ্লাইটটা তৈরি করে, সে জন বার্নেট এই বোয়িং কোম্পানির এগেনস্টে যখন কেস করেছিল যে কিছু ফল্ট রয়েছে ফ্লাইটে, তিনি এইটাকে যখন ফাইনাল তার কোর্টের ডিসিশনটা যে দিনটা ছিল, তিনি কোর্টে উপস্থিত হওয়ার আগে তাকে মার্ডার করা হয়েছিল। মানে অ্যাজুম করা হচ্ছে মার্ডার করা হয়েছিল, মানে বলা হয়েছে সুসাইড করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনাকে মার্ডার করা হয়েছিল। সেই দিনটাও ছিল 9th মার্চ। তো অনেকগুলো জিনিস আমরা, এতগুলো জিনিস একসাথে যোগসূত্রে বাঁধলে আপনি যেভাবে বিশ্লেষণ করছেন, তাতে আমার মনে হয় আমরা এবং দর্শকরা এটা মানতে বাধ্য হব, এতগুলো ঘটনা কিন্তু একসাথে কাকতালীয় হতে পারে না। হতে পারে না, একদম। এবং এরই মধ্যে আমাদের এক দর্শক একটি প্রশ্ন রেখেছেন, মানে একটি কমেন্ট করেছেন আমাদের এখানে। উনি লিখছেন, খুব সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ তমাল পাহাড়ি, এরপর থেকে এই টিকিটের চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, মানে এটাও কিন্তু একটা ব্যাপার, কিন্তু সেই ওই ওনার কথাটার সাথে সাথে আমি একটা প্রশ্ন শুরু জুড়ে দিতে চাইছি, যে যে 11 নম্বর টিকিটের চাহিদা বেড়ে যাবে, 11 নম্বরের প্রতি একটা চাহিদা বেড়ে যেতে পারে, এরকম একটা সাধারণ মানুষের ধারণা, আমাদের দর্শকও তাই বলছে। কিন্তু আমি মনে করি আপনাকে যখন পেয়েছি, এটা আমার জেনে নেওয়া উচিত যে 11 নম্বর কি সবসময় সৌভাগ্যের প্রতীক, নাকি তা বিপদেরও পূর্বাভাস হতে পারে? কি বলবেন? দেখুন যে ফ্লাইটের যে ইনসিডেন্টটা কালকে হয়েছে, ফার্স্ট অফ অল সেখানে শুধু 11 নম্বর ফ্লাইটটাই যে প্রেজেন্ট ছিল, সিটটা প্রেজেন্ট ছিল তা নয়, সেই ফ্লাইটে কিন্তু 111 নম্বর সিটও কিন্তু ছিল, 111 নাম্বার সিটও কিন্তু সেখানে ছিল, কিন্তু 111 নম্বরে যে যাত্রী ছিলেন তিনি কিন্তু সার্ভাইভ করতে পারেনি। যেহেতু আমরা নিউমারোলজি নিয়ে বলছি, আমরা 11, 111, 11, 1111, আমরা 4টে 1, এগুলোকে নিয়ে আমরা ভীষণভাবে মাতামাতি করি, কারণ যখনই আমরা এই 11 যখনই আমরা দেখতে পাই, তখনই আমরা বলি ম্যানিফেস্টেশন নাম্বার। আমাদের 24 আওয়ার্সের মধ্যে 11টা 11 দুবার আসে, 24 ঘন্টায় দুবার আমরা 11টা 11 দেখতে পাই, এবং বেশ কিছু মানুষ বারবার রিপিটেশন এই জিনিসটা দেখতে পায়, নাম্বারগুলো দেখতে পায়, কখনো মোবাইলে দেখতে পাচ্ছে, কখনো ল্যাপটপে দেখতে পাচ্ছে, বা কখনো গাড়ির নেম প্লেটে দেখতে পাচ্ছে, বা কখনো কাকতালীয়ভাবে অন্য জায়গাতেও তারা ফোন নাম্বারে দেখতে পাচ্ছে।
অনেক জায়গাতে তারা খালি খালি রিপিটেশন, আমাকে এরকম অনেকেই কোশ্চেন করেছে বারবার যে আমার কাছে নাম্বার রিপিটেশন হচ্ছে, এটার মানেটা কি। দেখুন এখানে একটা কথা বলি যে 11 নম্বর মানেই যে সেটা সৌভাগ্যের প্রতীক এরকম কিন্তু নয়। আগে আমরা বলেছি 11 নম্বর কিন্তু মিরাকেল নাম্বার। এবার মিরাকেল যে সব সময়, হ্যাঁ আমরা সেটাকে সবসময় পজিটিভ সেন্সে নিই অবভিয়াসলি, কিন্তু সেটা যে সবসময় পজিটিভ ভাবেই আমাদের লাইফে আসে তা নয়। আমি এখানে একটি ইনসিডেন্টকে একবার একটু মনে করিয়ে দিই। সেটি হচ্ছে আমাদের 2018-এ দিল্লির একটি পরিবার, যেখানে 11 জন ফ্যামিলির 11 জনই একসাথে সুসাইড করেছিল। আমার মনে হয় এই ঘটনাটি পুরো ভারতবর্ষকে বেশ নাড়া দিয়েছিল, যে কারণ সেই যে ফ্যামিলির 11 জন তার মধ্যে কিন্তু একটি 8 বছরের বাচ্চাও ছিল এবং 70 বছরের পরিবারের সদস্যও কিন্তু তার মধ্যে ছিল। এবং সেটা রিসার্চ করে দেখা গেছিল যে 11 নম্বরে 11 জন একসঙ্গে সুসাইড তো করেইছিল, এবং তারাও কিন্তু 11 নম্বর নিয়ে বেশ একটা রিসার্চ করছিল। তারাও 11 নম্বরটাকে ভীষণভাবে সেই ফ্যামিলি মানছিল। 11 নম্বর অনেক সময় আমাদের পূর্বপুরুষদের বার্তা, মানে যারা এই পৃথিবীতে নেই তাদের বার্তাও কিন্তু বয়ে নিয়ে আসে, এবং সেটা যে সব সময় পজিটিভ বার্তা নিয়ে আসে তা কিন্তু নয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই নেগেটিভ বার্তা নিয়ে আসে। আমি ওনার প্রশ্নের একটু উত্তরটা দিয়ে নিই। উনি যেটা বললেন যে চাহিদা বেড়ে যাবে, আমার মনে হয় যে একদমই না। এক্ষেত্রে আমি একটি কথা বলি যে এখানে এই 11 নম্বরে প্রথমত একটা সিগনিফিকেন্ট জিনিস হচ্ছে নিউ বিগিনিং। স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে যদি বলি, স্পিরিচুয়াল জার্নি, নিউ বিগিনিং, লাইফের নতুন করে রিবার্থ হওয়া, যেটা আমরা রমেশ কুমার বিশ্বাসের সঙ্গে দেখেছি যে ওনার সত্যি রিবার্থ হয়েছে, উনি আবার একটা নতুন জন্ম নিয়েছেন। কারণ ওনার সঙ্গে ওনাকে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে উনি নিজেও বলছেন যে আমি কি করে সার্ভাইভ করেছি আমি নিজেও জানি না। এটা সত্যি, মানে উনি নিজেও বুঝতে পারছেন না মানে যে আমরা আমাদের দর্শকদের জন্য আরেকবার সেই ছবিটি দেখাচ্ছি, মানে যে উনি একদম সুস্থভাবে হেঁটে অ্যাম্বুলেন্স অব্দি যাচ্ছেন, সেই ছবি আমাদের পর্দায় এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন। এবং এই ছবিটির গুরুত্ব আমাদের কাছে অপরিসীম, কারণ আমরা চাইছিলাম, আমরা মানে কাঙ্ক্ষিত ছিল যে সমস্ত মানুষই যদি এইভাবে সার্ভাইভ করতে পারতেন। দুর্ভাগ্যক্রমে তা হয়নি, কিন্তু অ্যাটলিস্ট ওনার জীবনের কোথাও যেন একটা পুনর্জন্ম তো হলো বটেই। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো যে ঘটনাটি আমরা বলছিলাম যে 11 নম্বর সিটের চাহিদা বেড়ে যাবে, এরকম কিন্তু কখনোই নয়। এই যে নিউ বিগিনিং, অর্থাৎ কিনা রমেশ কুমার বিশ্বাসের যে নতুন জীবন পেয়েছে, সত্যি তো তিনি নতুন জীবন পেয়েছেন। সারাটা জীবন উনি যে মৃত্যুকে এতটা কাছ থেকে দেখে ফেলল, এটাও কিন্তু 11 নম্বর একটি বিশেষত্ব, যে নিউ বিগিনিং। আমরা সবসময় বলে থাকি 11 নম্বর দেখলেই হয়তো লাইফে নিউ বিগিনিং হয়। অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল জার্নি বলা যেতে পারে। উনি মৃত্যুকে কাছ থেকে দেখলেন, মৃত্যু কি হতে পারে, জীবনকে উনি এখন পুরো এতটাই বেশি স্পিরিচুয়াল মানুষ উনি হয়ে যাবেন, যেখানে উনি নিজেও বিশ্বাস করছেন না যে উনি বেঁচে আছেন। এটা নিজে কিন্তু অনেক সময় উনি বিশ্বাস করে উঠতে পারছেন না। 11 নম্বর সবসময় আমাদেরকে এই বার্তাটাই দেয় যে জীবনকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাও। এই জিনিসটা কিন্তু আমরা যেটা সহজে করতে পারি না, আমরা সব কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। আমরা স্পিরিচুয়ালিটিকে, যেটা আপনি খানিকক্ষণ আগে বললেন যে এত সবাই এত হিংসা মারামারি, এটার থেকেও কি কোনো বার্তা দিচ্ছে কিনা, অবশ্যই ঈশ্বর বা উপরওয়ালা আমাদেরকে সবসময় এটা বলে যে মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ জানি না। মানে কয়েক সেকেন্ড আগেও এই 241 জন মানুষ জানতো না যে কয়েক সেকেন্ড পরে তারা পৃথিবীর আলো আর দেখতে পাবে না। কিন্তু তারপরেও আমরা স্পিরিচুয়ালিটিকে বিলিভ করি না, তারপরেও আমরা পাওয়ারের খেলা খেলি, তারপরেও আমরা অনেক কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি, মেটেরিয়ালিস্টিক জিনিসের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি। তো এইটা কিন্তু একরকম বার্তা 11 নম্বর আমাদেরকে দেয়। যারা 11 নম্বর জিনিসের বারবার দেখে তাদেরকে আমি বলবো যে একটু ভাবনা চিন্তা করতে, নিজে কোন কমফোর্ট জোন থেকে বেরোলে তাদের লাইফে ভালো হবে সেটা একটু ভাবা উচিত। আর একটা কথা আমি বলি, আমি একটু প্র্যাকটিক্যাল একটা কথা বলছি, এতক্ষণ স্পিরিচুয়ালিটির কথা যদি আমি বলি, এবার একটু প্র্যাকটিক্যাল সেন্সে যদি বলি, যে আমি যখন ফ্লাইটে ট্রাভেল করি আমি অনেককেই দেখেছি যারা ইমার্জেন্সি গেটের পাশে সিট নিতে চায়। ইমার্জেন্সি গেটের পাশে সিট করলে তারা সবসময়
রিকোয়েস্ট করে আমাকে সিটটা পাল্টে দেওয়া হোক, আমি ইমার্জেন্সি সিটে পাশে বসবো না। প্লাস যখন কেবিন ক্রুরা আমাদেরকে পুরো জিনিসটা দেখায় যে ইমার্জেন্সি গেট কিভাবে কি হয়, তখন অনেককেই আমি দেখেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে আই নো এভরিথিং। তো এই জিনিসগুলো কিন্তু একটুখানি আমাদেরকে একদম নাড়িয়ে একদম দেয় ওয়েল যে এই পয়েন্টেড জিনিসগুলো। আউট। যে মানে আপনি যে কথাটা বললেন সত্যি, মানে এটা একদমই প্রত্যেকটা মানুষ আগামী দিনে যারা ফ্লাইট চাপবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে মানে আমি 19 জানাই যে ওনাকে, যিনি সার্ভাইভার হলেন, যে উনি কয়েক সেকেন্ডের মধ্যে এক্সিট গেট খুলে, এমার্জেন্সি গেট খুলে যে উনি বেরোতে পেরেছিলেন এবং আবার পুনর্জন্ম লাভ করলেন, এর পেছনে তার মানসিক ক্ষমতা, তার স্নায়ুযুদ্ধ লড়াইয়ে জিতে যাওয়া, এবং এইরকম একটা পরিস্থিতি থেকে অনেকটা আমার মনে হচ্ছে সেই আগেকার দিনের গল্প কথায়, কিংবা আমার সামনে একটা ছবি ভেসে উঠছে, ছবিটা হচ্ছে একটা ফিনিক্স পাখি, আগুনের একটা শহর পুড়ে যাচ্ছে, সেখান থেকে একটা ফিনিক্স পাখি উড়ে যাচ্ছে এবং এই ফিনিক্স পাখির ডানাটাও পুড়ে গেছে, পুড়ে ছাই হচ্ছে, কিন্তু বেঁচে থাকার মানে যে ইচ্ছা শক্তি, তা সেই ফিনিক্স পাখিটাকে আগুনের ঝাঁজকে উপেক্ষা করে উড়ে যেতে সাহায্য করলো। ডানা পুড়ে গিয়েও ফিনিক্স পাখি উড়ে এলো। অনেকটাই এই কাহিনীটা সেই ফিনিক্স পাখির মতোই আমার মনে হচ্ছে, যে এই একদম আগুন, তার মধ্যে থেকে একজনের বেঁচে ফেরা, মানে সত্যি খুবই একটা অলৌকিকতা এখনো যেন কাজ করছে। হ্যাঁ দেখুন, একটা সংখ্যা তত্ত্ব নিয়ে যদি আমরা এই মুহূর্তে কথা বলি, তাহলে এখানে একটি কথা সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে জাস্ট আপনাকে একটা, মানে আপনার সাথে আমি একটাই জিনিস জুড়ে দিচ্ছি, সংখ্যা তত্ত্বের ক্ষেত্র নিয়ে যখন আলোচনা হচ্ছে, 11A নিয়েও যখন আলোচনা হলো, এ এই অক্ষরটার কি কোনো সংখ্যা তত্ত্ব বা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে এই ঘটনার মধ্যে, পার্টিকুলারলি এই এ অ্যালফাবেটটার উপরে? হ্যাঁ আমি তো বললাম যে এই অ্যালফাবেট যেহেতু নাম্বার ওয়ান, মানে ইংলিশ অ্যালফাবেটের এটা একদম ফার্স্টে আসছে নাম্বার ওয়ান, রাইট? তো সেখানে সেটাও একটা অবভিয়াসলি সিগনিফিক্যান্ট, কিন্তু এও তো ডেফিনেটলি একটা পজিটিভ বার্তা। দেখুন সব, এবার কিছু ইনসিডেন্ট, যে এই ইনসিডেন্ট আমরা পজিটিভই বলবো কারণ এটা একটা মিরাকেল ঘটেছে, রাইট? আবার এই খানিক্ষণ আগে যে ইনসিডেন্টটা আমি বললাম দিল্লির ক্ষেত্রে, সেখানেও কিন্তু ওটা কিন্তু নেগেটিভ ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমি ওই যে বললাম 11 বা 11 বা এইটা যে সব সময় আপনি মনে হয় ওই দিল্লির ওই চন্দাওয়াত ফ্যামিলি দিল্লিতে যেটা হয়েছিল 2018 সালে, মানে একদম 15 বছর বাচ্চা থেকে শুরু করে, তার থেকেও ছোট 15 বছর বাচ্চা তো নয়, ওখানে 8 বছর, হ্যাঁ 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের গ্র্যান্ড মাদার অব্দি, মানে ঠাকুমা দিদিমা যিনি হোক, ওনাকে অব্দি 11 জন। হ্যাঁ, খুব তাৎপর্যপূর্ণ এই বিষয়টি আপনি তুলে ধরলেন। হ্যাঁ, এবং আচ্ছা এই যে জিনিসটা, মানে সংখ্যাতত্ত্বে কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি অলৌকিকভাবে বিপদের হাত থেকে রক্ষা পেতে পারে, সংখ্যাতত্ত্ব কিংবা আপনার ট্যারো এক্সপেরিয়েন্স কি বলছে? দেখুন, যে কোনো লাইফে যে কোনো চেঞ্জেস আসার আগে, সেটা নেগেটিভ চেঞ্জেসই হোক বা পজিটিভ চেঞ্জেসই হোক, ইউনিভার্স কিন্তু আমাদেরকে নক করে। এখন আমরা হয়তো সেটাকে অনেক সময় বুঝে উঠতে পারি না, অনেকে মানেও না, অনেকে যারা মানে তারা যে সবসময় বুঝে উঠতে পারে এরকম নয়, তারা অনেক সময় বুঝে উঠতে পারে না। কিন্তু একটু একটু যদি আমরা ফোকাসড হই, তাহলে হয়তো আমরা দেখতে পারবো যে আমাদেরকে কিন্তু ইউনিভার্স নানা রকম ভাবে কিন্তু নক করে। অনেকেই নাম্বার রিপিটেশন দেখতে পায় কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না এই নাম্বার রিপিটেশন কেন তার লাইফে বারবার হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমাদের এখানে মেডিটেশনের খুব দরকার আছে। যদিও আজকের সাবজেক্টে আমরা অন্য জিনিস নিয়ে আলোচনা করতে বসেছি, একটি মিরাকেল নিয়ে কথা বলতে বসেছি, কিন্তু তবুও আমি একটু ছোট্ট করে বলে রাখি যে একটু যদি আমরা ফোকাসড হই লাইফে, তাহলে হয়তো এই নাম্বারটা আমার কেন রিপিটেশন হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, কি বার্তা দিচ্ছে আমাকে ইউনিভার্স সেটা কিন্তু আমি বুঝতে পারবো। একদম একদম। কিন্তু এই ধরুন এই ঘটনার পর দেখা গেল এই 11 নম্বর, 171, 9 নম্বরের মানে যুক্ত সংখ্যা, এই 11 সিট, এই সব কিছু নিয়ে মানুষের মধ্যে আগামী দিনে ভয়, কৌতূহল, এই সব কিছু কিন্তু তৈরি হচ্ছে।
তাতেও কোথাও তাদের মনস্তত্ত্বের ওপর চাপ পড়বে না তো? কি মনে করেন? যখন এই ইনসিডেন্টটা 12ই জুন এই ইনসিডেন্টটা হয়, সেই সময়তে কিন্তু শুধুই ওই ফ্লাইটটা আকাশে ওড়েনি, সেই সময়তে কিন্তু আকাশে আরো হাজারটা ফ্লাইট উড়েছে। তো অহেতুক ভয় পেয়ে কোনো লাভ নেই, অহেতুক ভয় পাওয়ার কোনো মানেও নেই। কারণ সেই সময়তে, একই সময়তে হাজার হাজার ফ্লাইট কিন্তু আকাশে উঠছিল। হয়তো সে কিছু ইনসিডেন্ট উপরওয়ালা বেছে রেখে দেয়, যেটা আমাদের হাতে থাকে না। অতএব অহেতুক ভয় পেয়ে বা 11 নম্বর সিটকেই আমার চাই বা 11 নম্বরটাই আমার চাই, এখানে বলে রাখি যে আমাদের গুজরাটের যিনি এক্স সিএম রূপানি, উনি কিন্তু যথেষ্ট সংখ্যাতত্ত্বতে বিলিভ করতেন। ওনার কাছে নাম্বার 12 লাকি নাম্বার ছিল, উনি 12 নাম্বার সিটেই বসেছিলেন, কিন্তু সেখানে কিন্তু উনি সার্ভাইভ করতে পারেনি। তো সব ক্ষেত্রে যে আমি 11 নাম্বার সিটেই বসবো, 11A সিটেই বসবো, তবেই আমি সার্ভাইভ করতে পারবো, এই ভাবনা চিন্তাটা কিন্তু একদম ভুল। বা যখনই আমি 11-11 দেখছি মানে আমাকে ম্যানিফেস্টেশন করতে হবে, আমাকে লাইফে কিছু ম্যানিফেস্ট করতে হবে, এই ধারণা কিন্তু ভুল। 11 নাম্বার ডেফিনেটলি আ মিরাকেল নাম্বার, ইজ এ মাস্টার নাম্বার, ইজ এ স্পিরিচুয়াল নাম্বার। কিন্তু আপনার 11 নাম্বারটা কিভাবে এফেক্ট করবে সেটা কিন্তু আপনাকে স্পেশালি জানতে হবে। মানে এটা ব্যক্তি থেকে ব্যক্তি ভ্যারি করে, তার ডেট অফ বার্থ, তার জন্ম, ইনসিডেন্ট তার ওয়াইজ জিওগ্রাফিক্যাল ইনসিডেন্ট ভ্যারি করে। লোকেশন। একদম আচ্ছা, একদম ব্যক্তি, হ্যাঁ একদম। তো এরকমই যদি হয় তাহলে ধরুন মানে এই যে যাত্রী যিনি বেঁচে গেলেন, আপনার কি মনে হয় মানে কোট আনকোট যে আধ্যাত্মিক পথে তাকে চালিত করার জন্যই কি পরম ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখলেন, কিংবা তার এটা পূর্বজন্মের কোনো কাজের ফল? কি বলবেন? দেখুন, অ্যাজ এ স্পিরিচুয়াল পার্সন আমি তো ডেফিনেটলি পূর্বজন্ম বিলিভ করি, এবং এই নতুন মডার্ন ইরাতে অনেক কিছু রিসার্চ বেরিয়েছে যেখানে পূর্বজন্ম যে এক্সিস্ট করে সেটা নিয়ে, সেটারও অনেক আনসার বেরিয়েছে যে ইয়েস, এটা এক্সিস্ট করে, বিকজ আত্মা অমর, আত্মার কখনো মৃত্যু হয় না। পূর্বজন্মের ডেফিনেটলি কোনো শুভ কর্মের তো ডেফিনেটলি আমরা রেজাল্ট পাই। আর তিনি স্পিরিচুয়ালিটির দিকে এগোবেন কি এগোবেন না এটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় ওনার রিবার্থ তো ডেফিনেটলি হয়েছে, সেটা উনি নিজেও বুঝতে পারছেন। ওনার মৃত্যুদিন অবধি উনি এই জিনিসটাকে ভুলতে পারবেন, এবং ওনার সাথে সাথে বিশ্বের কোনো মানুষই এই জিনিসটাকে কিন্তু ভুলতে পারবে না যে ইয়েস, সামথিং হ্যাজ হ্যাপেন্ড। 11 নাম্বারের সঙ্গে কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছিল। এবং 9 নাম্বার মার্চের যে প্রেডিকশন আমরা দিয়ে থেকেছি 2025-এর ব্যাপারে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সত্য হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। একদম। আমরা একদম মানে আপনার এই ব্যস্ততম সময়সূচির মধ্যে থেকে আপনি সত্য নিউজের জন্য যথেষ্ট সময় দিলেন আজকে, অনেকটা আমাদের দর্শকরা জানলেন। তার সাথে একদম আমরা শেষ মুহূর্তে এসে গেছি। এর মধ্যে থেকে আমি একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না, একটা ছোট্ট জাস্ট গল্প, সেটা আমি আপনার সাথে শেয়ার করছি অন স্ক্রিন। ডেট অফ বার্থ ভদ্রলোকের হচ্ছে 14ই জুন 1929, দেশটা ক্রোয়েশিয়া। ভদ্রলোকের নাম ফ্রানো সেলাক। এই ভদ্রলোককে নিয়ে আমি একটা ছোট্ট তথ্য আমাদের দর্শকদেরকে জানাতে চাই। কেন বললাম? তার কারণ যে ভদ্রলোককে এখন আপনারা আমাদের পর্দায় দেখছেন, এই ভদ্রলোককে বলা হয় দ্য মোস্ট লাকিয়েস্ট আনলাকি পার্সন ইন দিস ওয়ার্ল্ড। ফ্রানো সেলাক, ক্রোয়েশিয়ার জন্ম, এবং ওনার জন্মসাল 1929-এর 14ই জুন। উনি জীবিত আছেন। এবং কেন এই কাহিনীটা বললাম? কারণ আমাদের সাথে আমরা পেয়েছি আজকে জয়শ্রীকে। ওনার কাছ থেকে জেনে নেব যে এই যে ব্যক্তি, ইনি জীবনে 7টি বার মৃত্যুকে হাতছানি দিয়ে ফিরে এসছেন জীবনের মেন স্রোতে। আপনি দেখছেন এই ছবিটাতে, মানে আমি যে ছবিটা একটু আগে দেখালাম দর্শকদের, সেই ছবিতে ওনার হাতে লটারির টিকিট। উনি $100 বিলিয়ন জিতে নেয়, এবং তার আগে তো জীবন যুদ্ধ জিতেছেন বহুবার, মানে 7 বারের মধ্যে 2 বার এরকমই ফ্লাইট অ্যাক্সিডেন্ট থেকে উনি বেঁচেছেন, যেখানে কেউ বেঁচে নেই, উনি একা বেঁচেছিলেন। ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছেন,
বিভিন্ন সময় বিভিন্ন 7 রকম মানে ভাবে উনি বেঁচে গেছেন, তারপরে $100 বিলিয়ন লটারি জেতা। এই 7 বার একই জিনিস যার জীবনে ঘটে, এটা কি কাকতালীয় হতে পারে? নাকি পরম ঈশ্বর তাকে জানান দিচ্ছে, আমি ছাড়া তোমাকে পৃথিবীতে কেউ তুলে নিতে পারবে না? এই গল্পটা দিয়ে যদি আমরা আজকে শেষ করি, এবং আপনার বিশ্লেষণ দিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রামটি শেষ করব। জয়শ্রী। দেখুন, জন্ম, মৃত্যু, বিবাহ, আমরা বরাবরই বলে থাকি যে এই তিনটি জিনিসই ঈশ্বরের হাতে। জন্ম আমাদের হাতে থাকে না, মৃত্যু এবং বিবাহ, এই তিনটে জিনিসই আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু সেটা সম্পূর্ণই উপরওয়ালার হাতে থাকে। এখানে যার কথা আপনি বলছেন, তিনি 7 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, হয়তো অবশ্যই এটা তার মৃত্যু যখন লেখা আছে তার আগে উনি 7 বার কেন, উনি 17 বারও যদি 7 অলৌকিক ঘটনা ঘটে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানে এরকম নয় যে উনি অ্যাক্সিডেন্ট করেছেন ফিরে এসেছেন। বাকি কেউ সার্ভাইভ করতে পারেনি এমন এমন পাবলিক ট্রান্সপোর্ট এবং মাস অ্যাক্সিডেন্ট থেকে একমাত্র উনিই সার্ভাইভার হয়েছেন। তাই এখানে আমি একটি কথা বলি, যেখানে আপনি যেমন বললেন যে এই ভদ্রলোককে মোস্ট লাকিয়েস্ট আনলাকি পার্সন বলা হয়, রাইট? তো লাকি পার্সনরা যে সবসময়তেই যে জীবনে হ্যাপি থাকে তার তো কোনো মানে নেই। তিনি 7 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ঠিক কথাই, কিন্তু তিনি আবার আনলাকি বিকজ তাকে দেখে যখন ফ্লাইট, বাস, ট্রেন সব ফাঁকা হয়ে যায়, যে উনি যেখানেই থাকবেন সেখানে অ্যাক্সিডেন্ট হবে, উনি তো বেঁচে যাবেন, বাকি লোকেরা তো বাঁচতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। তো এটা তো ওনার ক্ষেত্রে যে কতটা সুখকর, উনি নিজেকে একদম ঘরবন্দি করে নিয়েছেন, এবং লাস্ট পাওয়া খবর অবধি, খবরের সূত্র অনুযায়ী 3য় বার উনি বিয়ে করেছেন। ওনার টাকার কোনো অভাব নেই, কিন্তু ওনার যেটা অভাব আছে হয়তো সেটা হচ্ছে এখন আর উনি পাবলিকলি ট্রাভেল করতে পারেন না। মানে এটা একটা ওনার সমস্যা আপনি বলতে পারেন। দেখুন, লাকি তো ডেফিনেটলি তার ক্ষেত্রে যে তিনি এতবার মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন। আবার অন্যদিক থেকে দেখলে এটাও বোঝা যায় যে তিনি পাবলিকলি সবার সঙ্গে মিশতে পারছেন না, সবার সঙ্গে ঘুরতে পারছেন না, সবার সঙ্গে ইন্টারাক্ট করতে পারছেন না। এটা তো ওনার কাছে অবশ্যই একটুখানি বলা যেতে পারে কষ্টকর ব্যাপারও বটে, যেটা হয়তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। তো সবসময় যে আমরা এই মৃত্যু মুখ থেকে ফিরে এসে যে উনি বিশাল কিছু করে ফেলেছেন এটা ভাবাটা হয়তো আমাদের কাছে, হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্য ঠিকই যে তিনি এতবার মৃত্যু মুখ থেকে ফিরেছে, যেখানে অন্য কেউ সার্ভাইভ করতে পারেননি, উনি একমাত্র সার্ভাইভ করেছেন। এটা ডেফিনেটলি দেখুন, পৃথিবীতে এরকম অনেক কিছু ইনসিডেন্ট আছে যেগুলো আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয়, যেটাকে আমরা একটা মিরাকেল বলে থাকি, এই জন্যই এগুলো মিরাকেল বলে থাকি। যেমন আপনি এই অনুষ্ঠান শুরুর আগেই বললেন রাখে হরি মারেকে, একদমই এইসব ক্ষেত্রে এই এই প্রবাদ বাক্যটি একদমই মানে ঠিক, যে রাখে হরি মারেকে। হরি যতক্ষণ না কাউকে নেবে তাকে মারার ক্ষমতা কারণ নেই। একদম। এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন, দর্শকদের, তাদের মধ্যে যদি কোনো ভয় সঞ্চার হয়ে থাকে কিংবা আপনি করে দিয়ে থাকেন যে 9 নম্বর আগুন 2025, সেখান থেকে মানে এটাকে একদমই মানে কৌতুকের ভাবেই নেবেন যে আমি হাস্যরস বাড়ানোর জন্যই বললাম। অনেকক্ষণ আমরা গভীর আলোচনা করছি, সেই কারণে বলছি। আপনি 9 নম্বর নিয়ে যেভাবে ব্যাখ্যা করলেন, তাতে তো কালকে থেকে আমার এবং আমাদের দর্শকদের এবং বহু মানুষের বাড়ি থেকে বেরোতেও ভয় লাগতে পারে। যে 9 নম্বর আগুন 2025, এই ঘটনা থেকে 2025-এর একটা পজিটিভ এন্ডিং দিয়ে যদি আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করতে পারি, মানে 2025 ভারতবাসী, বিশ্ববাসীর কাছে যেরকম আপনি বললেন যে সৈনিক, যুদ্ধ, এর সবের মধ্যে যখন সারা বিশ্বে একটা যুদ্ধের বাতাবরণ চলছে, তার মধ্যে থেকে যদি একটা পজিটিভ দিক কিংবা আপনার সাজেশন মানুষের জন্য, জনমানবের জন্য। দেখুন, 9 মানেই হচ্ছে মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করছে, মানে মঙ্গল গ্রহ অ্যাকচুয়ালি 9 নাম্বার। মঙ্গল অর্থাৎ আমরা সবসময় কি বলে থাকি যে তোমার মঙ্গল হোক। মঙ্গল ইজ এ ফ্যান্টাস্টিক গ্রহ বেসিক্যালি। মঙ্গল যার উপরে সহায় থাকে তাকে আর অন্য কিছু ভাবতে হয় না। অতএব মঙ্গল মানে এখন এই 2025 সালটা কিন্তু মঙ্গলের সাল। হতে পারে যে মঙ্গলের নেগেটিভ দিকগুলোই বেশিভাবে ফলো হচ্ছে, আবার অনেকের লাইফে হয়তো মঙ্গলের পজিটিভ দিকগুলো কিন্তু ফলো হচ্ছে, যেগুলো হয়তো আমরা জানতে পারছি না। অতএব অহেতুক ভয় পেয়ে কোনো লাভ নেই।
মঙ্গল মানে তোমার মঙ্গল হোক, যখনই আমরা কাউকে আশীর্বাদ করি, যখনই আমরা কাউকে বলি, ব্লেস করি যে তোমার মঙ্গল হোক, তো এই মঙ্গল, সেই মঙ্গলই হচ্ছে এই 2025। তো এটা একটা বিউটিফুল গ্রহ, একে ভয় পাওয়ার কিছু নেই। তবে যে সমস্ত জিনিসেরই একটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটোই থাকে, তো সেরকম ভাবেই এই মঙ্গলেরও বা 2025-এরও নেগেটিভ দিকগুলো অনেক বেশি আমাদেরকে কষ্ট দিচ্ছে। তো ডেফিনেটলি পজিটিভ দিকও অনেক কিছু আছে, যেমন আমাদের রিসেন্টলি ধরুন আমাদের যিনি চেস খেললেন, সে একটা জায়গা আমাদেরকে করে দিয়েছে ওয়ার্ল্ডে। তো এরকম অনেক কিছু আছে 2025-এ, এরকম আমরা অনেক ভালো খবরও কিন্তু পাচ্ছি, শুধু যে খারাপ খবর পাচ্ছি তা কিন্তু নয়। এবং এই যে আমাদের দেশ যুদ্ধতেও জিতলো এবং কোনো শত্রুকে কি করে দমন করতে হয় সেটাও তো দেখালো। মঙ্গল তো বেসিক্যালি আর্মি, এবং আর্মি যে আমাদের কতটা স্ট্রং সেটাও কিন্তু বিশ্বের দরবারে সেটা কিন্তু ভারত অলরেডি দেখিয়ে দিয়েছে। তো এটা ডেফিনেটলি আমাদের মঙ্গলের দিক তো বটেই। একদম একদম। তো আগামী দিন পুরো বছর মঙ্গলময় হোক, সবার মঙ্গল সহায় হোক সবার সাথে, সবার জীবনে, আপনার আমার এবং আমাদের দর্শকদের সবার মনস্কামনা পূর্ণ হোক। এরকম ভয়ে ভীতি নিয়ে, এই ঘটনার প্রবাহকে নিয়ে বিশ্লেষণ করা, ভয় পাওয়া, কাল থেকে বাড়িতে না বেরোনো, এগুলো সবই অনেকের মাথায় ঘুরছে বলেই আপনাকে জিজ্ঞেস করলাম। তো একটা 2025 যে আমাদের সবাই 9 নম্বরে তো অনেকে জন্মগ্রহণ করে, তাহলে তো মানে যাদের বার্থডে 9th হয় তারা কি কখনোই বাড়ি থেকে বেরোবেন, এরকম কি হতে পারে? মঙ্গলের সমস্ত প্ল্যানেটেরই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকগুলো আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু পজিটিভ দিক, এই যে আমি বললাম এতগুলো পজিটিভ দিকও কিন্তু আমাদের রয়েছে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া যেখানে দেখাতে পারলো যে আমাদের আর্মি কিন্তু যথেষ্ট স্ট্রং, তো সেটাও তো অবভিয়াসলি পজিটিভ দিক। আমরা যুদ্ধটা দেখছি কিন্তু পজিটিভ দিকটা আমরা দেখতে ভুলে যাচ্ছি। একদমই একদমই। আপনি যেরকম বিশ্লেষণ করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। সত্যম নিউজের দর্শকদের জন্য আশা রাখবো এই 2025-এ আবারও আমরা আশার বাণী, আপনার সাজেশন নিয়ে ফিরে আসবো আমাদের পর্দায়, আমাদের দর্শকদের জন্য। আমার সত্যম নিউজকে অসংখ্য ধন্যবাদ, আর সমস্ত দর্শককে ধন্যবাদ যে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, অহেতুক ভয় পাবেন না, আর জীবনে এগিয়ে যান। মঙ্গল হোক সবার। একদম। শুভরাত্রি। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।